আর 9 অগস্ট আরজি করে যে ঘটনা ঘটেছে, তরুণী চিকিৎসক ধর্ষণ, খুন, তার প্রতিবাদে আজকে জুনিয়র ডাক্তারদের মিছিল, কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল। এই মিছিলে সিনিয়র ডাক্তাররাও হাজির। এই মিছিল চলছে কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত। এখানে বিভিন্ন স্তরের মানুষও যোগ দিয়েছেন এবং সেই মিছিল এখনো চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বিচারের দাবিতে পথে জুনিয়র ডাক্তাররা, কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত এই প্রতিবাদ মিছিল। বিভিন্ন সময়ে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ, বিভিন্ন সময়ে রাস্তায় নেমেছেন জুনিয়র ডাক্তাররা। এখানে রিক্সা চালকরাও আজকে যোগ দিয়েছেন এই প্রতিবাদ মিছিলে। কলেজ স্কোয়ার থেকে একদিকে উৎসবের বা একদিকে পুজোর বিভিন্ন সাজসজ্জা, তার মধ্যেই মোমবাতি এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আজকে তিলোত্তমা বিচার পাক এই স্লোগান দিয়ে তারা কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করছেন। আর যে সিনিয়র ডাক্তাররা পথে নেমেছেন প্রতিবাদ করতে, তারাই বলছেন যে পথে নামতে হবে, কর্মবিরতিতে কোনো কাজ হবে না, পরিষেবা দিয়ে রাস্তায় নামুন জুনিয়র ডাক্তাররা। কি বললেন ডাক্তার সুবর্ণ গোস্বামী, দেখুন। সিনিয়ররাও আন্দোলনে আছে, জুনিয়ররাও আন্দোলনে আছে। কর্মবিরতি হলে সিনিয়র ডাক্তাররা এর আগের বার পুষিয়ে দিয়েছে বাড়তি কাজ করে, কিন্তু বারবার সেটা সম্ভব নয়। ফলে আমরা বলছি যে কর্মবিরতির পর বদলে যদি হচ্ছে আমাদের মতো তার সিনিয়র ডাক্তারদের মতো কাজকর্ম করে ডিউটি করে যদি রাস্তার আন্দোলনে থাকে সেটা ভালো। সিনিয়র ডাক্তাররা যেমন কাজ করে রাস্তায় আছি আমরা গত 55 দিন ধরে, এই ধরনের কোনো পন্থা যাতে জুনিয়র ডাক্তাররা বেছে নেয় সেই পরামর্শ দিচ্ছি। তবে চিকিৎসক নিগ্রহ কিন্তু কমছে না। যেমন আজকে মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের মারধর, গালাগালি, এই সমস্ত কিছুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। রোগীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ, দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। গালাগালি ও মারধরের হুঁশিয়ারির অভিযোগ। রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের হুমকির অভিযোগ। গতকাল রাত 11:30টার সময় 6-7 জন পেশেন্ট পার্টি আসে। মাঝের আঙুলটা কাটা ছিল 2 সেন্টিমিটার মতো। সেখানে আমরা সেলাই দিই, সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে অ্যাটেন্ড করা হয়। সেলাই দিই আমরা। যে সেলাই করার সুতোটা হয় সেটা আমাদের কাছে ছিল না, তারা কিনে আনে, সেলাই দেওয়া হয় পুরোটাতেই। এবং যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তখন তারা একটা অভিযোগ জানাতে শুরু করে যে হলো সুতোটা কেন কিনে আনতে হচ্ছে, কেন হাসপাতালে নেই। তারা হলো মদ্যপ অবস্থায় ছিল, মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। তারপরে রীতিমতো চেঁচামেচি শুরু করে, টেবিল থাকানো শুরু করে, বাজে কথাবার্তা, এটা ওটা, দিদিদের ওপর চিৎকার, সমস্ত কিছু শুরু করে। মহিলারা অন ডিউটিতে আছে। পুরো ব্যাপারটাতে নিরাপত্তাহীনতা তো পুরোটা থাকছি। হ্যাঁ, আমরা বিমল স্যারকে প্লাস হলো গিয়ে বিডিও স্যারকে সমস্ত জায়গাতেই জানিয়েছি। আইএমএ থেকে সাসপেন্ড বিরূপাক্ষ বিশ্বাস। চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল ভুরি ভুরি, এবং তা আমরাও দেখিয়েছিলাম। এবং বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন জুনিয়র ডাক্তার তারা অভিযোগ করেছিলেন, অডিও ভাইরাল হয়েছিল। সেই বিরূপাক্ষ বিশ্বাসকে আইএমএর প্রাথমিক সদস্যপদ বাতিল করা হলো। থ্রেট কালচারের নাম জড়িয়েছে বিরূপাক্ষ বিশ্বাসে, তার জেরেই আইএমএ থেকে সাসপেন্ড বিরূপাক্ষকে বারবার সিবিআই ডেকেও পাঠিয়েছে এই খুন ধর্ষণের ঘটনার তদন্তে। থ্রেট কালচার বিভিন্ন মেডিকেল কলেজে, সেখানে আরজি করও ইনক্লুড ছিল। সে আরজি করে থ্রেট কালচারের রিপোর্ট পেশ। 59 জনের মধ্যে 14 জনের বিরুদ্ধে প্রমাণ। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, এখানে বলা হচ্ছে 59 জনের মধ্যে 14 জনের বিরুদ্ধে প্রমাণ, 14 জনের বিরুদ্ধে হুমকির প্রমাণ মিলেছে। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, এখানে বলা হচ্ছে 14 জনের বিরুদ্ধে হুমকির প্রমাণ মিলেছে, বাকিদের অন্য ক্যাটাগরিতে রাখা হয়েছে। এর মানে কি? অভিজিৎ, শোনা যাচ্ছে? হ্যাঁ, আরেকবার প্রশ্ন করেন। 14 জনের বিরুদ্ধে হুমকির প্রমাণ মিলেছে, তথ্য আসছে বাকিদের অন্য ক্যাটাগরিতে রাখা হয়েছে, এটার মানে কি?
অয়ন 59 জন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানকার আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা যেটা অভিযোগ করেছিলেন যে 59 জন জুনিয়র ডাক্তার, যার মধ্যে ইন্টার্ন রয়েছে, ছাত্র রয়েছে, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি রয়েছে, এবং তার সেজন্য 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় হাসপাতালের তরফ থেকে, এবং তাদের প্রত্যেককে এই 59 জন ছাত্রছাত্রী প্রত্যেককেই তাদেরকে ডাকা হয়েছিল তদন্ত কমিটির সামনে, এবং তারপরে আজকে প্রাথমিক রিপোর্ট পেশ করা হয়েছে, এবং সেই প্রাথমিক রিপোর্টে 14 জনের বিরুদ্ধে সরাসরি এই থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতির প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে। আচ্ছা। বাকিদের বিরুদ্ধে বিভিন্ন কারোর বিরুদ্ধে হোস্টেলে হুমকি দেওয়ার অভিযোগ, কারোর বিরুদ্ধে ক্লাসে হুমকি দেওয়ার অভিযোগ, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে, কিন্তু 14 জন তারা হচ্ছে বিভিন্ন জায়গাতে সমস্ত ক্ষেত্রেই আচ্ছা। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, এবং বাকিদের ক্ষেত্রে অর্থাৎ বাকি 45 জনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত, তবে বিভিন্ন আলাদা আলাদা ক্ষেত্রে, কারোর কম কারোর বেশি। তবে এই 14 জনের ক্ষেত্রে মারাত্মক অভিযোগ যে তারাই এই মানে গোটা এই থ্রেট কালচারের পান্ডা বলা যেতে পারে, বেশ। এমন অভিযোগটাই উঠেছে। ওকে। আর এবার বন্যা বিপর্যয়ে রাজ্যকে টাকা কেন্দ্রের 468 কোটি টাকা দিল কেন্দ্র। আরো কি দল আসবে, টিম আসবে, তারা পর্যবেক্ষণ করবে, সবটা বিস্তারিত জানবো। প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ। হ্যাঁ দেখো, বন্যা পরিস্থিতি নিয়ে 468 কোটি টাকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল রাজ্যকে, এবং যেটা জানানো হয়েছে যে স্টেট ডিজাস্টার রেসপন্স যে ফান্ড রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে, সেখান থেকে একটি অংশ, এবং তার সঙ্গে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড যে রয়েছে তার থেকে অগ্রিম টাকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। আজই সেই টাকা রাজ্যকে দেওয়া হয়েছে, এবং এই 468 কোটি টাকা মূলত বন্যা খাতে দেওয়া হলেও যেটা কেন্দ্রের তরফে জানানো হচ্ছে যে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম, অর্থাৎ কেন্দ্র রাজ্য উভয় পক্ষেরই সদস্যরা থাকবেন এই দলে। সেই দল খুব শীঘ্রই এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে পাঠানো হবে। মূলত বন্যার জন্য কত ক্ষয়ক্ষতি হয়েছে তার পর্যালোচনা করা হবে, এবং তারপরেই পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রের তরফে আরো অনুদান বা টাকা দেওয়া হবে নাকি সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে 468 কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। বেশ, ওকে। আর আজকে থেকে পুজো উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে শ্রীভূমিতে যান, লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তিনি পুজো উদ্বোধন করেন, এবং সেই পুজো উদ্বোধনে ফায়ার সার্ভিসের 50টি বাইকের উদ্বোধন করেন, 3টি দমকল কেন্দ্রের উদ্বোধন করেন। শারদোৎসবের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীভূমিতে তোমার রূপের নেই তুলনা, श्रीमन नारायण नमो नमः, तिरुमल तिरुपति नमो नमः, जय बालाजी नमो नमः, जय बालाजी नमो नमः, जय बालाजी नमो नमः। তাই তো ভালোবাসি শ্রীভূমিতে আসি, দুর্গা বেশে তোমায় খুব দেখতে ভালোবাসি, প্রেমে পড়ে তোমায় দেখে মা, ও দুর্গা মা, ভালোবাসি তোমায়। আরো একবার পুজোর মুখে প্লাবনে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে চারিদিকে বন্যা হয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। আমি সবকটা জায়গায় মোটামুটি মিটিং ব্যবস্থা করা, ত্রাণ দেওয়া থেকে শুরু করে, যে জল ছেড়েছে নেপাল থেকে কোশি নদী প্রায় 6 লাখ কিউসেক, যে আগে ডিভিসি ছেড়ে সাউথ বঙ্গকে ভিজিয়েছিল, এবার নর্থ বেঙ্গলকে ভিজিয়েছে। এটা তো ম্যানমেড ফ্লাড তৈরি করে দেওয়া। এবারে যাতে আবাসে দুর্নীতি না হয়, একেবারে তালিকা ঠিকঠাক রাখতে সমস্ত কিছু ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা একেবারে রাজ্য সরকার সতর্ক দৃষ্টি রাখছে, এবং যদি কোনো গন্ডগোল বেরোয় তাহলে সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। দেখুন। আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি,
তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এছাড়াও প্রতি বছর ডিবিসি জল ছাড়ায় ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। কাজেই এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে রসাতলে গেছে, সেখানে আমার যে 11 লক্ষ লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি। সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে। এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি এই 13 বছরে, প্লাস আরো 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করব। আবাসে বাড়ি করে দেবে রাজ্য সরকার। সরকার চায় যাদের সত্যিই দরকার তারা যেন প্রত্যেকে বাড়ি পান, রাজনৈতিক দলমত নির্বিশেষে, এবং আবাসে যেন কোনোভাবেই দুর্নীতির বাস না হয়। তাই এই প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এলাকায় সার্ভে করে উপভোক্তাদের তালিকা তৈরি করবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। সেই তালিকা যাচাই করবে সরকারি আধিকারিকদের বিশেষ টিম। এই টিমে থাকবেন ব্লক এবং পঞ্চায়েতের অফিসাররা। বাড়ি বাড়ি গিয়ে তারা উপভোক্তাদের তালিকা যাচাই করবেন। এই তথ্য যাচাইয়ের সময়ের ভিডিওগ্রাফিও করতে হবে। অ্যাপে রাখতে হবে উপভোক্তাদের যাবতীয় তথ্য। এই বিশেষ টিমের কাজে নজরদারি চালাবেন জেলা অথবা মহকুমা স্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। বিশেষ টিম উপভোক্তাদের যে তালিকা তৈরি করবেন সেটাও যাচাই করা হবে। যাচাই করবেন স্থানীয় থানার ওসি কিংবা আইসি। তিনি রিপোর্ট করবেন জেলা প্রশাসনকে। পুলিশ অফিসারের দেওয়া তালিকাতেও কাটছাঁট হতে পারে। বিডিও, মহকুমা শাসক বা জেলা শাসকরা তালিকা ফের যাচাই করতে পারেন। প্রয়োজনে তালিকা যাচাই করতে পারেন রাজ্য স্তরের অফিসাররাও। গ্রাম পঞ্চায়েত, বিডিও এবং মহকুমা শাসকের অফিসে টাঙাতে হবে আবাস যোজনায় উপভোক্তাদের চূড়ান্ত তালিকা। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলেও ব্লক প্রশাসনের কাছে সরাসরি জানানো যাবে। বিডিও অফিসে রাখতে হবে বক্স, সেখানে অভিযোগপত্র জমা দিতে হবে। অভিযোগ পাওয়ার 5 দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নেওয়া হলো সেটা অভিযোগকারীকে জানাতে হবে। এই মর্মে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন। এও জানিয়ে দেওয়া হয়েছে আবাস তালিকায় কোনো ভুয়ো উপভোক্তার নাম পাওয়া গেলে কড়া পদক্ষেপ করা হবে। তথ্য যাচাইয়ের দায়িত্বে থাকা অফিসারদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। আবাস যোজনার উপভোক্তাদের তালিকা কিভাবে তৈরি হবে তার জন্য ইতিমধ্যেই গাইডলাইন দিয়ে দিয়েছে রাজ্য। আগামী 13ই ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করে ফেলতে হবে জেলাগুলিকে, এবং 20 ডিসেম্বর থেকেই আবাস যোজনার অধীনে প্রথম কিস্তির টাকা রাজ্য সরকার দেবে। তেমনটাই নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।